ভার্সিটির নতুন প্রফেসরকে থাপ্পড় দিয়েছে সেই ভার্সিটির স্টুডেন্ট জাইমা। শুধু থাপ্পড় দিয়ে থেমে যায়নি, এগিয়ে এসে হাসি মুখে বলে ওঠে, কিরে গোলামের ফুত, আমাকে অপেক্ষা করিয়ে এত দেরিতে আসলে কেন? হাসি মুখে কথাটা বলে সামনে এগিয়ে প্রফেসর ইশরাক খান মর্মর মুখের দিকে তাকাতে জাইমা ভয় পায়। ইশরাক জাইমাকে দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। জাইমা ইশরাকের ভয়ঙ্কর রাগী চাহনি দেখে নিজের চোখ মুখের অবস্থা পরিবর্তন করে নেয়। ইশরাক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গুরু গম্ভীর স্বরে তেজ বজায় রেখে বলে, হোয়াট? নিজের ফ্রেন্ডের জায়গায় অন্য কাউকে দেখে জাইমা ভয়কে যায়। মর্ম যে প্রফেসর সেটাও সে জানে না। জীবনে কি জানবে কি করে? ফার্স্ট ইয়ার ফাইনাল ড্রপ দিয়ে 1 বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছে, এখন আবার ভার্সিটিতে পড়ার ইচ্ছে হয়েছে, সেজন্য পুনরায় ভর্তি হয়ে যায়। ম্যান ডানে বামে তাকায়, নিজের ফ্রেন্ড ভেবে পেছন থেকে মর্মর কাঁধে থাপ্পড় দিয়েছে সে ভেবে চোখ মুখ খিচে নেয়। ইশরাক জাইমার দিকে ব্রু কুচকে তাকায়। জাইমা তড়িগড়ি করে বলে, সরি, আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ড, সেম শার্ট তো, তাই বুঝতে পারিনি। আপনি খালি গায়ে দিয়েছেন কেন? ওইগুলো হেল্পিং ভার্ব। ইশরাক কিছু বলার আগে জাইমা দৌড় দিতে গেলে ফ্লোরে জুতা স্লিপ কাটে। জাইমা গিয়ে পেছনের পিলারের সাথে ঠাস করে মাথায় বাড়ি খায়। মুহূর্তে চোখ মুখ কিছু বন্ধ করে মাথায় হাত দেয়। ইশরাক জাইমার দিকে তাকিয়ে আছে। জাইমা এক চোখ মিলে ইশরাককে দেখে মিকি হাসি টেনে বলে, আসি। ইশরাক কিছু বলে না। জাইমা মাথায় হাত ডুলতে ডুলতে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ইশরাক জাইমা যাওয়ার দিকে তাকিয়ে রয়ে। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে প্রফেসর ইশরাক খান মর্ম প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে সম্মান জানায়, তবে তাদের মাঝ থেকে দুটো মেয়ের কোনো খবর নেই। ইশরাকের নজরে আসে। জাইমা হাতে নাড়িয়ে নাড়িয়ে পাশের জনের সাথে কী যে গল্প বলছে, দেখে মনে হচ্ছে দিন দুনিয়ার কোনো খবর নেই। ইশরাক তাদের দুজনকে একবার দেখে বাকিদের দিকে তাকায়, নিম্ন আওয়াজে বলে, সিট ডাউন। সবাই বসতে ইশরাক জাইমার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, মিস স্ট্যান্ড আপ। জাইমা ইশরাকের দিকে তাকিয়ে অবাক হয়ে, এই লোকটা এখানে কি করছে আর কাকে দাঁড়াতে বলছে ভেবে জাইমা আশেপাশে তাকায়, কিন্তু কাকে দাঁড়াতে বলেছে বুঝেনি। যখন সবার নজর তার দিকে আসে সে বুঝে তাকে হয়তো, সেজন্য চোখ দিয়ে ইশারা করে নিজের দিকে। ইশরাক মাথা নাড়াতে জাইমা দাঁড়ায়, ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে বলে, মৌসানি খানম জাইমা। ইশরাক জাইমার দিকে তাকায়, পাশের জনকেও ইশারায় বলেন দাঁড়াতে। জাইমা নিজে দাঁড়ানো, পাশের জনকে দাঁড়ানোর জন্য হাত টেনে দাঁড় করায়। ঠোঁটের কোণায় ঝুলন্ত মেকি হাসি। ইশরাক ঠোঁট নাড়িয়ে আওড়ায়। ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই নিজের জ্ঞান ধ্যান সব পড়ার দিকে রাখতে হয়। টিচার্সদের সম্মান দিতে হয়। বসে বসে হাত নাড়িয়ে গল্প করতে হয় না। মিস মৌসানি খানম। জাইমা উপর নিচে মাথা নাড়ায়। ইশরাক বিরক্ত হয় জাইমার অ্যাক্টিভিটিস আর বিহেভিয়ারে। হাত দিয়ে ইশারা করে বসার জন্য। জাইমা বসেই ইশরাককে মুখ বাঁকায়। ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করলেও পারে না। তার মনে পড়ে আছে ফুচকার স্টলে কখন গিয়ে ফুচকা খাবে। টানা অনেকক্ষণ ক্লাস করে জাইমা বোর হয়ে যায়। 1 বছর পর ক্লাস করতে এসেছে, এখন তো মনে হচ্ছে বাসায় বসে সবাইকে জ্বালানোই ভালো ছিল। ভেবেছিল 1 বছরে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পড়াবে, কিন্তু দেখো নিজেকেই পড়ার জন্য আসতে হলো। জাইমা নিজের দাদির কথা মনে করেই বিরক্ত হয়, এই মহিলার জন্যই তার বিয়েটা হচ্ছে না। কত ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু মহিলা দরজা থেকেই বিদায় করে দেয়। জাইমা ছোটবেলা থেকেই ভীষণ শখ বিয়ে করার। ভেবেছিল মাধ্যমিক দিয়ে বরের গলায় ঝুলে পড়বে, নিজের সব সমস্যা তার কাছে রেখে দূরে বসে পপকর্ন খাবে। কপাল, মাধ্যমিক দিয়ে ঠেলে ঠেলে উচ্চ মাধ্যমিকও দিল, তারপর ভার্সিটিতে আসলো। ভেবেছে ভার্সিটিতে উঠেছে, এবার অন্তত বিয়েটা হবে। অনেক অপেক্ষা করার পরেও যখন হয়নি, তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে পড়াশোনা ছেড়ে বাসায় বসে বসে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ফজিলত নিয়ে ওয়াজ চালাবে। নিশ্চয়ই সবাই শুনবে, তার মনোযোগ বা বুঝবে। এদিকে পড়াশোনা ভালো লাগে না, কবে পড়াশোনা ছাড়বে কেউ সেই চিন্তায় ছিল। এসব বুদ্ধি মাথায় আসার পর থেকে জাইমান মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা শুরু হয়ে যায়। ডক্টরের কাছে যেতে বললে সে রাজি হয় না। এরকম কয়েকদিন অভিনয় করার পর যখন দেখলো কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন বিয়ের ফজিলত নিয়ে ওয়াজ চালানো শুরু করে দেয়। জাইমার কার্যকলাপ কয়েকদিন দেখে তার আম্মু ঝাড়ু মেরে বিয়ের ভূত মাথা থেকে নামিয়েছিল। তারপরেও কান্নাকাটি করে পরীক্ষা দেয়নি জাইমা। 1 বছর টই টই করে ঘোরার পর যখন দেখলো বিয়ে শাদীর নামও মুখে নিচ্ছে না কেউ,
তখন ব্যর্থ হয়ে আবারও ভার্সিটির প্রাঙ্গণে পদচারণ দিয়েছে সে। ক্যাম্পাস থেকে আজকে বানানো হয়েছে নতুন বান্ধবী রাইসার সাথে বেরোচ্ছে জাইমা। বেরোতে বেরোতে ইশরাকের নামে হাজারটা নালিশ করেছে সে। গেট ফেরোতে দেখে তার ফ্রেন্ড তাসকিন আহমেদ দাঁড়িয়ে আছেন। জাইমা তাকে দেখে ছুটে যায়, সামনে দাঁড়িয়ে কাঁধে থাপ্পড় মেরে বলে, হারামি, তুই তো বললি আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি, তোর জন্য আজকে কত বড় আকাম করেছি জানিস? জাইমার কথা শেষ হতে তাসকিন ভ্রুদয় প্রসারিত করে বলে, তুই তো অকাজের, সেটা সবাই জানে। তাই এবার তোর আশিকের দেখা পেয়েছিস নাকি? না না, আশিক রহমান নামের কারোর দেখা পায়নি, তবে একটা লম্বা বর্ষে সুদর্শন কাঠখোট্টা লোকের দেখা পেয়েছি। মানুষ কেমনে এত ভাব নেই ভাই? আমি কি তার সাথে পীড়িত করব যে আমার সাথে ভাব দেখাবে? আমার কি মনে হয় জানিস, বেটা প্রতিবন্ধী, কথাবার্তা ঠিকঠাক বলতে পারে না, সেজন্যই তো চোখ দিয়ে হাত দিয়ে ইশারা করে দাঁড়ানোর জন্য, সবার বসার জন্য। আরে তুই কার কথা বলছিস? নাম কি জানি না। নতুন প্রফেসর ইশাক খান মর্ম, সেটা তো জানি না। তাসকিন আঙ্গুল নাড়িয়ে বলে, 1 সেকেন্ড। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ইশরাকের একটা ছবি জাইমার সামনে ধরে। জাইমা ছবিটা দেখেই বলে ওঠে, এই সেই কাঠখোট্টা প্রতিবন্ধী, উনি একজন প্রফেসর। তাতে কি, এই ব্যবহার নিয়ে প্রফেসর হয়েছে? উনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, তোর মতো বিয়ের জন্য 1 বছর ড্রপ দিয়ে আবারও পড়াশোনায় ব্যাক করা বন্ড স্টুডেন্ট না। এই, তোকে কি পড়া ফানি দিয়েছে উনি? না, কেন? তাহলে তার হয়ে গুণগান গাইছিস যে? তুই আমার ফ্রেন্ড তো। তাসকিন, তুই চেঞ্জ হয়ে গেছিস। আরে ইয়ার, আমি সেভাবে বলিনি। চুপ থাক, তুই তোর প্রফেসর নিয়ে। কথাটা বলে জাইমা ডানে বামে তাকায় না, হাত দুপাশে নাড়িয়ে সোজা হাঁটা শুরু করে। রাগে গিজগিজ করতে করতে এগুচ্ছে সে। ইশরাক তখন কার নিয়ে গেট দিয়ে বেরোচ্ছিল। জাইমার হনহনিয়ে চলে যাওয়ার দৃষ্টিগোচর হয়নি। ইশরাক ভাবছে মেয়েটা হয়তো পাগল, না হলে মাথায় নির্ঘাত সমস্যা আছে। তখন ইশরাক কল বেজে উঠে পাশের সিট থেকে ফোন তুলে কল রিসিভ করে বলে, হ্যাঁ মামি বলো। তোমার সাথে করে পোহাকেও নিয়ে আসো। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি ভার্সিটি থেকে বেরিয়ে গেছি। ও কি একা আসবে? আই ডোন্ট নো ভাই। কথাটা বলে ইশরাক কয়েল কেটে দেয়, ফোনটা ছুঁড়ে পাশের সিটে রেখে জোরে জোরে কয়েকটা শ্বাস নেয়। স্টিয়ারিং ঘুরিয়ে সামনে এগোয় জাইমা যেতে তাসকিন পেছন থেকে ডাকছে, জাইমা। সে ডাক কানে তোলেনি। সামনে হেঁটে যেতে যেতে তার ফোনটা বেজে ওঠে। জাইমা বিরক্ত হয়ে ব্যাগ থেকে ফোন বের করে কে কল দিয়েছে দেখার জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে হাঁটলে ইটের সাথে ধাক্কা লেগে সামনের দিকে ঝুঁকে যায়। হাত থেকে ফোনটা উত্তপ্ত ফিসডালা রাস্তায় উপরে পড়ে। জাইমা পায়ের আঙ্গুলে ভীষণ ব্যথা পেয়েছে, হাঁটু ভেঙে বসে পড়ে, হাত দেয়, নাক মুখ কুচকে নিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। 1 কদম এগুতে দেখে তার জুতো ছিঁড়ে গেছে। জাইমা ডানে বামে তাকায়, সেই স্থানে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে তাকে মুভি না, লাইভ ড্রামা দিয়ে সেভ করার নাম্বার থেকে কল এসেছে। জাইমা আওড়ায়, কল দিতে না দিতে অঘটন ঘটে গেল। জাইমা রিসিভ করে বলে, আমার জন্য নতুন বিয়ের প্রস্তাব এসেছে? না, তবে খুব শীঘ্রই তোমার মনের আশা পূর্ণ করবে। তোমাকে বিশ্বাস করি না, বেঈমানের বেঈমান। আমার বরকে হিংসা করো নাকি আমাকে? আমার বিয়েটা হলে তোমার সমস্যা কি? তাড়াতাড়ি বাসায় আসো। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করব? বরের মুখ তো আর দেখবো না। বরের মুখ না দেখলেও বরের দাদির মুখ দেখতে পাবি। খোদার কাছে বিশুদ্ধ দিলুম, আমার মতো বিবাহযোগ্য নিষ্পাপ মেয়েকে বিয়ে না দেওয়ার শাস্তি হিসেবে তোমার নাতিন জামাই নাম খাম্বার সাথে বাড়ি খেয়ে হুঁশ আসুক। বিবাহযোগ্যা বউ শ্বশুর বাড়িতে ফেলে রাখা কোনো সুপুরুষের কাছে নয়। জাইমা, তাড়াতাড়ি বাসায় আসো, তোমাকে একটা পাত্রের সন্ধান দেব। সত্যি? খুশি হয়েই বলে জাইমা। দাদি জবাব দেয়, হ্যাঁ। ডিটেলস বলো। আমার বড় ছেলের নাতি, তার নাম কি? আমি তাকে দেখিনি। কি করে তোমার নাতি? আমায় বিয়ে করবে তো? তার নাম মর্ম। জাইমা থেমে যায়, ব্লুকুসকে সামনে তাকায়। আজকে এক ইশরাক খান মর্মের সাথে দেখা হয়ে যা ঘটন ঘটল, এখন মর্ম নামে ছেলেকে বিয়ে করলে? না না। জাইমা এই মর্ম নামটাই বয়কট করে দিল। লাইফ পার্টনার থেকে শুরু করে কোনো বন্ধুবান্ধব মর্ম নামের কাউকে মানাবে না।
আর আত্মীয় স্বজন মর্ম নামের হলে সে তাকে চিনে না। দম নিয়ে জাইমা দাদিকে বলে, বিয়ে ক্যান্সেল। এই মর্মকর্ম ছেলেকে আমি বিয়ে করব না, তুমি অন্য পাত্র দেখো। তুমি কি স্বয়ংবরা হতে চাচ্ছ? তাহলে এতদিন আমার পাশে একটা জামাই আর 2-4 ডজন আন্ডাবাচ্ছ থাকতো। স্বয়ংবরা হইনি বলেই তো এখনো সিঙ্গেল রয়ে গেলাম। শোনো, আমার নাতি লাখে একজন, সেজন্যই তার নাম মর্ম রাখা হয়েছে। বাজে একটা নাম, কল রাখো। কথাটা বলে জাইমা নিজেই কল কেটে দেয়। মুখ গোল করে উপর নিচ ফু দে। ভীষণ গরম লাগছে, সেজন্য ব্যাগ থেকে ছোট্ট পাখা বের করে চোখে মুখে বাতাস দিতে দিতে খালি রিক্সা পেতে উঠে বসে। কিছুটা সামনে আসতে দেখে ইয়া লম্বা জ্যাম লেগেছে। জাইমা বিরক্তিতে নাক মুখ কুচকে নেয়। এই গরমে রিক্সায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে সামনে নজর আসতে চোখ দুটো সংকুচিত করে নেয়, কারণ সামনে ইশরাক ঠান্ডা পানির বোতল হাতে তার ঘাড়ির দিকে যাচ্ছে। সাদা শার্ট এবং কালো প্যান্ট ইন্ট করা, চোখে কালো চশমা, সিল্কি চুলগুলো কিছুটা কপালে বাড়ি খাচ্ছে। উজ্জ্বল পরশা মুখে দিয়ে খোঁচা খোঁচা দাঁড়িয়ে জাইমা ইশরাককে উপর নিচ পরক করে বিরক্তিতে নিজের জুতোর দিকে নজর দেয়। এরপর নজর দেয় নিজের ফোলা আঙ্গুলের দিকে, নিজের মাথায় হাত দেয়। ফিলারের সাথে জোরে সোরে বাড়ি খেয়েছে সে। আজকের দিনটাই খারাপ তার জন্য, একটা স্কিনের জন্য। আজকে এরকম লোকের দেখা পেলে ছিঁড়ে না দেখে থাপ্পড়টা মেরেছিল। যদি জানতো প্রফেসর, তাও এরকম গম্ভীর মুখে জাইমা কোনো কালেও তার আশেপাশে ঘেঁষত না। বাসায় এসে নিজের রুমে চলে যায় জাইমা। লম্বা শাওয়ার নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। ড্রয়ার থেকে মলম বের করে পায়ের আঙ্গুলে মালিশ করে। জাইমা রুমে থাকতে থাকতে তার দাদি উপস্থিত হয়ে তখন জাইমা দাদিকে দেখে বলে, রাহেলা বানু, কি খবর? দাদি জাইমার কাছে এগিয়ে আসেন, পাশে বসে বলেন, শোনো, এবার মনে হচ্ছে তোমার বিয়ের সময় ঘনিয়ে আসছে। জাইমা পা তুলে খাটের উপর বসে রাহেলা খানের কাঁধে মাথা রেখে বলে, ওটা রিজেক্ট করে দিয়েছি, নতুন পাত্র থাকলে বলো। না, আমার নাতি লাখে একজন, পুরোটা শুনে যাও। ওই মর্মকর্ম নামের কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, নামটা ছাড়ো, ও জাপান থেকে পড়াশোনা করে এসেছে। তো তো কি তোমার সাথে ওর বিয়ে দেব? দাদি, বাবা আমাকে তোমার নাতির সাথে কখনোই বিয়ে দিবে না। দেখো না, বাই বাই কথা বলে না। বড় ফুপ্পু আর ছোট ফুপ্পু ওই বাসায় যায়, এখানে তেমন আসে না। তোমার বাবা পুরনো ঐতিহ্য কখনো ভুলে না। আমরা পুরনো কথা কখনো ফেলতে পারবে না। পারবে? হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমার ছেলের বউ, সে তো আমায় নিজের পুত্রবধূ হিসেবে নাও মানতে পারে, যেখানে আমার আম্মুর সাথেও তার যোগাযোগ নেই। আচ্ছা, তোমার নাতিকে আমি কখনো দেখিনি, তার কথা খুব একটা শুনিও নি। এই বাসায় ওদের কথা উঠোনো নিষেধ। আর না কখনো এই বাড়িতে গিয়েছি। এরকম ভাঙা সম্পর্ক তুমি কি করে জোড়া লাগাবে বলো? হয়তো তোমার নাতির গার্লফ্রেন্ড আছে, না হলে বিবাহিত। আমার নাতি বিয়ে করবে আর আমি জানবো না? তুমি এটা নিয়ে পরিকল্পনা করো, আমি তোমার জন্য নতুন নাতিন জামাইয়ের ব্যবস্থা করছি। কথাটা বলে লাভ জাপ দিয়ে খাট থেকে নেমে পড়ে জাইমা। রাহেলা খান জাইমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইশরাক বাসায় আসতে না আসতে 2 বছরের একটা ছোট্ট মেয়ে এসে তার গলা জড়িয়ে ধরে, গালো চুমু দিয়ে মেয়েটা বলে, পাপা এসে পড়েছে। ইশরাক ইরাকে কোলে তুলে হাঁটা ধরে, সামনে সোফায় গিয়ে ইরাকে নিয়ে বসে। তখন সেখানে উপস্থিত হয় ইরার দাদি রাজিয়া আহমেদ। ইশরাক তার মায়ের দিকে তাকিয়ে বলে, ইরার আম্মুকে ডাকো মেয়ে নিতে, আমি ফ্রেশ হতে যাব। রাজিয়া আহমেদ হাত বাড়িয়ে দিলে ইরা যায় না তার কাছে। উল্টো ইশরাকের গলা পুনরায় জড়িয়ে ধরে বলে, আমি পাপার সাথে থাকবো, কোথাও যাব না। ইশরাক ইরার গালে আলতো করে হাত চেপে ধরে গালে ছোট ছুঁয়ে দিয়ে, ইরা মামুনি ভালো, তোমার মাম্মিকে ডেকে এনে তার কাছে যাও, পাপা রুমে যাব। ইরা ইশরাকের কোল থেকে নেমে যায়, ছোট ছোট পায়ে হেঁটে দাদির কাছে যায়। ইশরাক উঠে দাঁড়ায়, সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের কক্ষে যায়। রুমে এসে দরজাটা লক করে ব্যালকনির সামনে রাখা সোফায় বসে সে। কাছের দরজা খোলা, পর্দাগুলো বাতাসে উথাল পাতাল ভাবে উঠছে। রুমের এসে অফ থাকা দরজা জানালা খোলা। ইশরাক লম্বা একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। ব্যালকনিতে বসে জাইমা কল দিয়েছে তার পুরনো বান্ধবী আলিশাকে। কল রিসিভ হতেই টুকটাক খোঁজ খবর নিয়ে জাইমা শুধু শোন আলু
প্রেম করে বিয়ে করবে। এখন কিভাবে সহজে ছেলে মানুষ ইমপ্রেস করা যায় ইউটিউব দেখ, ভালো ভালো টিপস পাবি। সব ঘাটা শেষ। কিন্তু আমি ভাবছি এরকম প্রেম করবে যে দুদিনে সে দিওয়ানা হয়ে আমাকে বিয়ে করার জন্য চলে আসে, মানে খুব তাড়াতাড়ি পড়াশোনার বোঝা ঘাট থেকে নামবে। তুই বল, ছোট্ট একটা জীবনে এই যে ভার্সিটির প্যারা অ্যাসাইনমেন্ট, আবার প্রেজেন্টেশন। আমি ইংলিশ পারি না, সেখানে প্রেজেন্টেশন কীভাবে দেবো? বড় ঝামেলা তো। তুই একটা কাজ কর। কী কাজ? যেদিন প্রেজেন্টেশন থাকবে সেদিন অজ্ঞান হওয়ার নাটক করবি, পরে তো দিতে হবে। পরেরটা পরে, এই সপ্তাহ গেলেই শুনবো আমার প্রেজেন্টেশন আছে। কি ঝামেলা! আরে তোর যে বুদ্ধি ডানে বামে কাটিয়ে দিবি, আর অ্যাসাইনমেন্ট অল্প সময়ে কে করে দিবে? রিল্যাক্স, তুই ব্রিলিয়েন্ট, কাউকে ইমপ্রেস কর, তাকে দিয়ে অ্যাসাইনমেন্ট লিখিয়ে নেবে। ইমপ্রেস করার জন্য তো ছেলে চাই, সাথে চাই সময়। একদিনে তো আর কেউ ইমপ্রেস হয়ে যাবে না। তাহলে ছেলে খোঁজ, তুই একটা ছেলে দে। সরসালি, আমি কি ছেলের ব্যবসা করি নাকি? কোনো কাজের না তোরা। জায়মা চিন্তিত হয়ে পড়ে। আলিশার সাথে টুকটাক কথা বলে কল কেটে দেয়। ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে দোয়া করে, হে মাবুদ, ভার্সিটির অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের থেকে মুক্তি দাও, মুক্তি হিসেবে বড়ের মুখ দেখাও। চিন্তিত জায়মা কী করবে ভেবে পাচ্ছে না। রুম জয়ে পায়চারি করতে করতে দুটো আইডিয়া বের করে, একটা অ্যাসাইনমেন্টের জন্য আর একটা প্রেজেন্টেশনের ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু এসব করে ফায়দা কী? সে তো নাম্বার কেটে দেবে, তার সিজিপি খারাপ আসবে, তখন তার আম্মু তাকে বকা দিবে, বাবাও বকা দিবে। জামাই বিরক্ত হয়ে পড়াশোনা নিয়ে, কেন যে এই উচ্চশিক্ষিত পরিবারের জন্মগ্রহণ করতে গেলাম? পড়াশোনা ছাড়া কথা নেই। এর মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। জামাই ভার্সিটি গেলেও পড়াশোনায় তার সিরিয়াসনেস আসেনি। একটা না একটা দুষ্টুমিতে মেতে থাকে সে। বাকি ক্লাসগুলোতে ভদ্র থাকলেও ইশরাকের ক্লাসে সে চাইলেও নিজের ভদ্রতা বজায় রাখতে পারে না, একটা না একটা অঘটন ঘটায়। সেদিন সামনে বসা মেয়ের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে এক প্রকার মারামারি লেগে গেছে সেই মারামারি ইশরাকে সে থামিয়েছে। জামা অল্পতে বিরক্ত হয়ে গেছে ভার্সিটির প্রতি। মেয়েদের সাথে ভালো জমালেও সে তার আগের ফ্রেন্ড সার্কেল মিস করছে। হারে হারে টের পাচ্ছে 1 বছর ড্রপ দেওয়ার বেদনা। ফ্রেন্ড সার্কেল হারিয়েছে, পড়াশোনা সিরিয়াস হতে পারছে না, তার উপর ইশরাকের সাথে দেখা। 2 দিন পর তাকে দাঁড় করিয়ে একটা না একটা কোয়েশ্চেন করেন, যার উত্তরে জায়মা হা করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। সব চিন্তা মাথায় জ্যাম হয়ে থাকলেও সবসময় নিজেকে সিল মুডে রাখতে চায় জায়মা। এই তো ক্লাসে বসে ফোন স্ক্রল করছে। ইশরাক ক্লাসে প্রবেশ করতে জায়মা ফোন ছেড়ে সিরিয়াস হয়ে বসে। ইশরাক জায়মার সামনে এসে দাঁড়ায়, 2 হাত প্যান্টের পকেটে গোছায়। জায়মা ইশরাককে দাঁড়াতে দেখে আলিফ বাতাসা যা সেই মুহূর্তে মনে পড়ছে সব করছে। না জানি দাঁড় করে কি অপমান করে। ইংলিশে একটা প্রশ্ন করলেই তো সে হা করে থাকবে। যে ইংলিশের বয়সে প্রেজেন্টেশনের দিন কিভাবে পালিয়ে থাকা যাবে সেই চিন্তা করে ইশরাক নীরব চাউনিতে জাইমাকে পরখ করে কণ্ঠস্বর গাম্ভীর্যতা বজায় রেখে বলে, মিস মৈশানী খানম, স্ট্যান্ড আপ। জাইমা দাঁড়ায়। ইশরাক স্বাভাবিক কণ্ঠে আওয়ায়, আপনি বলুন, একজন মানুষের মৌলিক চাহিদা কয়টি? এত সহজ প্রশ্ন শুনে জাইমা খুশি হয়ে যায়। এতদিন একটা প্রশ্নের জবাব দিতে পারিনি, আজকে সহজ প্রশ্নের উত্তর দিয়ে ইশরাককে বুঝাবে সে ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, এখন না। জাইমা ভীষণ উদ্বিগ্ন হয়ে জবাব দেয়, একজন মানুষের মৌলিক চাহিদা 6টি। জাইমার উত্তর শুনে ইশরাক ব্রুদের সংকুচিত করে ফেলে। বাকিরাও হাই হয়ে আছে। জাইমা সবার দিকে তাকিয়ে ভাবনে। অসাধারণ প্রতিবার একটি উত্তর দিয়েছে সে। ইশরাক হতাশ হয়ে বলে, তাহলে বলুন 6টি মৌলিক অধিকার কি? জামা হেসে বলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অঙ্ক, ইংরেজি জানাও একজন শিক্ষিত স্বামী। আপনি এসব মৌলিক চাহিদা কোথা থেকে শিখেছেন? ফেসবুক থেকে। ফেসবুকের পোস্টে দেখেছি মানুষের মৌলিক চাহিদা 6টি। ইশরাক এবার কি বলবে খুঁজে পেল না। জাইমা উত্তর দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে। কেউ কেউ মুখ চিপা হাসছে। ইশরাক জাইমার আনন্দে মিশ্রিত মুখটা ফরক করে বলে, ছোটবেলা আপনার কোনো ড্রিম ছিল? ইশরাকের প্রশ্ন শুনে জাইমা চটজলদি বলে, অবশ্যই ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। এই স্বপ্ন এখনও দেখি আমি। কি সেটা আমরা জানতে পারি? ইয়েস স্যার, কেন নয়? বেশ, তাহলে বলুন আপনার ড্রিম। বিয়ে করা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিয়ে করব, বউ সাজবো, সবাইকে বলবো দেখো আমার সুন্দর বর, তোদের আছে? জাইমার কথায় বেশিরভাগই স্টুডেন্ট হাসলেও ইশরাক মুখশ্রী রং পরিবর্তন করে না। সে জাইমার কনফিডেন্স লেভেল দেখছে। জাইমা ইশরাকের দিকে তাকাতে ইশরাক বলে, আপনি বসতে পারেন। জাইমা বসে। ইশরাক নিজের আসনের দিকে আসে, সবার দিকে এক নজর তাকিয়ে পড়ায় মনোযোগ দেয়।
বেশ, তাহলে বলুন আপনার ড্রিম। বিয়ে করা। বেশ, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। একটা টপিকের উপর অ্যাসাইনমেন্ট করার জন্য নির্দিষ্ট তারিখ দিয়ে দেয় ইশরাক। এই তারিখের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট জমা হওয়ার চাই। 1 মিনিটও নড়চড় যাতে না হয়, না হলে সে নাম্বার দেবে না। অ্যাসাইনমেন্টের কথা শোনা যায় না, জ্বর ছিল এসেছে। বসে বসে কে লিখবে এসব অ্যাসাইনমেন্ট? মাত্র 2 দিন সময়। এই 2 দিন তো জাইমা চোখ বন্ধ করে চোখ মিলতে মিলতে চলে যাবে। ইশরাক মেহেরকে উদ্দেশ্য করে বলে, এখানে কেউ অ্যাসাইনমেন্ট লিখে দেয়? জাইমার কথায় মেহের জবাব দেয়, হ্যাঁ দেয় তো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে। ধরো, আমার এসব বড় লোকই সম্পর্ক নেই। এসব ছাড়াও কেউ লিখে দেয় না? জানা নেই। নিজেরগুলো নিজে লেখা ভালো। আবার প্রেজেন্টেশন কবে দিতে হবে? চলে আসবে শীঘ্রই, এখনই প্রিপারেশন নাও। আবার মিড টার্মও আসবে কয়দিন পর। জাইমা কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, পরীক্ষা হলো মানব সৃষ্ট একটা দুর্যোগ। আমি এই দুর্যোগে অংশগ্রহণ করতে চাই না। আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। বাসা গিয়ে বলো। জাইমা নড়ে চড়ে বসে হাত নাড়িয়ে বলে, পাক্কা 365 দিন বলেছি, শুনিনি কেউ, সেজন্য আবার ভার্সিটি আসতে হলো। আহারে, এত ধৈর্য তোমার? বিয়ে বলে কথা। শোনো, কিছু পেতে হলে তো ধৈর্য ধরতে হয়। আমিও ধরেছি, কিন্তু মনে হচ্ছে আরও ধৈর্য ধরতে হবে। সব কথার শেষ কথা, আমি বিয়ে করব। তুমিই বলো, বিয়ে করলে এত ফেরা থাকতো? ফিউচার প্ল্যানিং, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম, ঝামেলা সবই তো এক বিয়েতে মিটমাট হয়ে যেত। জাইমার লম্বা কথার মেহের মনোযোগী শ্রোতা হয়ে শোনে। জাইমা প্রচুর বকবক করা মেয়ে মানুষ, সেটা মেহের খুব ভালো করে বুঝেছে। জাইমা মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। এই অ্যাসাইনমেন্ট সে কবে কভার করবে? এসবের জন্য চাই 2 মাস, কিন্তু ইশরাক দিয়েছে মাত্র 2 দিন সময়। কি ঝামেলা, কি ঝামেলা! সেদিন ক্লাস শেষে তাসকিন এবং মেহেরের সাথে বেরোয় যায় না। দুজনের কাছে ইশরাককে নিয়ে এক গাদা নালিশ করেছে। ইশরাকের মতো গোলামের ফুট সে তার জীবনে একটাও দেখেনি। এখন তো বুলি হয়ে গেছে। ইশরাক মর্ম কর্ম কেউ না, সোজা গোলামের ফুট। 2 দিন কেটে 9 দিনের সূচনায় জাইমা নামাজ পড়ে দাদির রুমে যায়। রাহেলা খান জায়নামাজে বসে তখনও তাজবি পড়ছিল। জাইমাকে দেখে হাতের ইশারা করেন। জামাইকে রাহেলা খানের সামনে বসে দাদির দিকে তাকিয়ে বলে, রাহেলা বানু, আমার জন্য দোয়া দাও, তাড়াতাড়ি যাতে বরের সেবা করতে পারে। রাহেলা খান দোয়া পড়ে জাইমাকে ফু দেন। খারাপ নজর, ভালা মুসিবত থেকে যাতে রক্ষা পায় সেজন্য দোয়া করেন। জাইমা দাদির সাথে বসে কিছুক্ষণ গল্প গুজব করেন। দাদি তার সবচেয়ে ভালো বন্ধু। জাইমার আম্মু একজন টিচার, বাবা বিজনেস করে, ভাই এবার মাধ্যমিক দিবে, সেজন্য হোস্টেলে আছে। বাড়িতে জাইমা, রাহেলা খান এবং জাইমার বাবা মা থাকেন। যদিও বাবা মা সারাদিন বাইরে বাইরে থাকে, সন্ধ্যায় শুধু সবাই বাসায় থাকে। কাজের বুয়া এসে রান্নাবান্না করে, সে এখানেই থাকে জাইমাদের সাথে। বিশাল বড় বাড়িটা সারাদিন ফাঁকা পড়ে থাকে। জাইমা তার বাবা মাকে তেমন পায় না। তার যত দুষ্টুমি দাদিকে ঘিরে। দাদির গলা জড়িয়ে ধরে লিভিং রুমে আসে জাইমা। চেয়ার টেনে বসতে গরম দোয়া ওঠা কফি রাখে হেল্পিং হ্যান্ড রূপা। জাইমা রূপার দিকে তাকিয়ে বলে, রূপা আন্টি, সন্ধ্যায় বেরোবো আমার সাথে? স্যার জানলে বকবে মা, রাত বিরাতে বেরোতে নেন। জাইমা ছেড়ে উঠে দাঁড়ায়। রূপার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, সামনে তাকিয়ে বলে, বাবা কি বলবে? আমি রাজি করাবো, তুমি প্লিজ আমাকে সঙ্গ দিও। তখন উপস্থিত হন সাজ্জাদ খান, সাথে আসেন তার স্ত্রী জামিলা। জাইমা বাবাকে দেখে ভদ্র হয়ে যায়। চেয়ার টেনে বাবার সামনের চেয়ারে বসে জামিলা মেয়ের দিকে তাকিয়ে বলেন, ভার্সিটি কেমন কাটছে? জামা বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয়। মেয়েকে হাসি টেনে বলে, যাচ্ছে। পড়াশোনায় সিরিয়াস হোক, 1 বছর তো ড্রপ দিলে, এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। পড়াশোনা যে কঠিন, তার চেয়ে কঠিন হলো পরীক্ষা।
পরীক্ষার মতো মানব সৃষ্ট দুর্যোগ আর তৃতীয়টি নেই। জাইমার কথায় তার বাবা সাজ্জাদ খান জামিলার দিকে তাকান। তিনি মেয়ের কথায় কাট কাট গলায় জবাব দেন, 1 বছর অনেক ফাঁকিবাজি করেছ, এখন পড়াশোনায় মনোযোগ দাও। মনে রাখো, তোমার বাবা ভার্সিটি গিয়ে তোমার অ্যাক্টিভিটিস সম্পর্কে খোঁজ খবর নেবে। চলছে তো। ওই টিচার খুব খারাপ। মানুষের জীবন খুব ছোট, স্বল্প সময়, সেজন্য জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগানো উচিত, হাসি খুশি থাকা উচিত। কিন্তু এই অ্যাসাইনমেন্ট, ভার্সিটির ক্লাস করে জীবন বরবাদ করার কোনো মানে হয়? একদমই না। কিন্তু কি করার? কপালে তো সুখ নেই যে জীবন উপভোগ করব, তার চেয়ে ঝামেলা আর ফেরা উপভোগ করি। জাইমার এক নাগাড়ে কথা বলা শেষ হতে সে পানি পান করে। পুনরায় কথা বলতে যাবে, জামিলা তাকে থামিয়ে দেয়। চোখ রাঙিয়ে বলে, অনেক বলেছে, এখন নাস্তা করে ভার্সিটি যাও। জাইমা চুপ। নাস্তা খাওয়ায় মনোনিবেশ করে। জামিলা মেয়ের দিকে এক নজর তাকায়। বুঝতে পারছে না তার মেয়ে কার মতো এত বাছালা চঞ্চল হলো। ভদ্রতার বর তার মাঝে উপস্থিত নেই। একটা মানুষ পড়াশোনা নিয়ে এত বেশি বিদ্বেষ প্রকাশ করতে পারে? এদিকে তার বাবা মাকে দেখুন, দুজন নিজেদের কাজ এবং জব নিয়ে ব্যস্ত। একজন মানুষের যতটুকু স্বপ্ন পূরণ প্রয়োজন বা যতটুকু চাহিদা, নিজের সবটাই পূরণ করেছে। জামা উঠে রুমে আসে। তার অ্যাসাইনমেন্ট এখনও বাকি আছে, 2 দিন কমপ্লিট করতে পারেনি সে। এখন এসব নিয়ে ভার্সিটি যেতে হবে। ইশরাকের থেকে 2 দিন অপেক্ষা করে নেওয়ার মতো আইডিয়া অবশ্য তার কাছে আছে। এখন কথা হলো, ইশরাক যদি রেগে যায় তাহলে সব মাটি। সব মনে করে কি হতে দৌড়ে সাজ্জাদ খানের কাছে যায় জাইমা। সাজ্জাদ খান সবে রেডি হয়ে বেরিয়েছেন। মেয়েকে দেখে ব্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কিছু লাগবে? জাইমা নিয়ে বিনিয়ে বলে, তোমার কার্ডটা দাও। রিকশায় বসে গরমে মরে যায়। সাজ্জাদ খান চিন্তায় পড়ে যান। একবার জাইমা তার কার নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, বাইরে টঙের দোকান উড়িয়ে দিয়েছে প্রায়। এরপর জরিমানাও দিতে হয়েছে। জরিমানা নিষেধাজ্ঞা আছে জাইমাকে যাতে কার দেওয়া না হয়, যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সাজ্জাদ খানকে ভাবনার তলানো দেখে জাইমা চট করে বলে, বিশ্বাস করো আমি সামনে তাকিয়ে গাড়ি চালাবো, দাও না প্লিজ। জাইমার কথা সাজ্জাদ খান হেসে বলেন, বেশ, তোমার মা যাতে না জানে। জাইমা খুশিতে লাফ দিয়ে উঠে বলে, জানবে না। সাজ্জাদ খান কারের চাবি জাইমাকে দিয়ে বেরিয়ে যান। জাইমা চাবি পেয়ে খুশিতে রুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে রং করে রেডি হয়ে নেয়। যাওয়ার সময় দাদিকে ডেকে বলে দরজা লাগিয়ে দিতে। জাইমা কার নিয়ে বেরোয়। চোখে কালো চশমা, পরনে টুপিস, চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে রাখা, কাদের কিছুটা নিচ অবধি তার চুল, তাতেও ব্রাউন কালার, বা হাতে ঘড়ি। একবারে সাদাসিধাভাবে সেজেগুজে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় সে। খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে জাইমা, কারণ এর আগের বার তো দুর্ঘটনা ঘটিয়েছে। তার সব সতর্কতায় ফানি ডুবে যায় যখন গেটের সামনে এসে কারোর সাথে নিজের কার সংঘর্ষ হয়। জাইমা স্টিয়ারিং ছেড়ে চেঁচিয়ে বলে, গোলামের ফুট, বাপের গাড়ির কিছু হলে জরিমানা তুই দিবি, আমি না। ইশরাকের গাড়ির মিরর ভেঙে গেছে, সাথে 5টায়ও লেগেছে, সেই জন্য সে গাড়ি পিছনে নেয়। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় তার। সাথে গাড়ির ড্রাইভার তো 1 নম্বরের অন্ধ, না হলে এভাবে কেউ ঝড়ের গতিতে গাড়ি নিয়ে প্রবেশ করে? ইশরাক নিজের শখের গাড়ির কথা ভেবে গাড়িতে থাকে স্টিক হাতে নিয়ে বেরিয়ে আসে। তার হাঁটার মধ্যে তাড়াহুড়ো এবং রাগের একটা ভাব ছিল। এমনিতেই রেগে চোখ মুখের অবস্থা লাল করে নিয়েছে। এসে ভেতরে কাউকে দেখেনি। সোজা সামনের কাছে কয়েকটা ভারী দিতেই তাতে ফাটল ধরে যায়। জাইমা হা করে তাকিয়ে থেকে চশমা মাথায় তুলে রাগ নিয়ে বেরিয়ে আসে। ইশরাককে দেখে রাগ তুলিয়ে নেয়। গাড়ির দিকে তাকিয়ে ইশরাকের দিকে তাকায়। ইশরাক জাইমাকে দেখে প্রচণ্ড বিরক্ত, অতিরিক্ত রুক্ষ কণ্ঠে বলে, এগুলো কেমন ধরনের ড্রাইভিং? আমার গাড়ির কী অবস্থা করেছেন দেখুন। ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে বেরোতে কে বলেছে? নাকি দেখাচ্ছেন আপনার গাড়ি আছে কোনটা? অ্যাক্সিডেন্টলি হয়েছে তাই বলে আপনি আমার গাড়ির কাজ ভেঙে দিবেন? ভেঙেছি তো, এখন জরিমানা দিবেন, না হলে থানায় মামলা করব। জাইমার কথা ইশরাক রাখবে না হাসবে ভেবে পায়নি, তবে কাট গলায় জবাব দেয়, করুন মামলা, কোনো জরিমানা দেওয়া হবে না। এত টাকা পয়সা থেকেও জরিমানা দিতে চাচ্ছেন না, টু মাচ, ছোট লোক। ইশরাক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাইমা গাড়িতে গিয়ে বসে মাথার উপর তুলে রাখা চশমা চোখে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। ইশরাক জাইমা যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও গাড়ি নিয়ে ভেতরে যায়। জাইমা গাড়ি পার্ক করে হেঁটে এগোয়। হাতে তেমন টাকা পয়সা নিয়ে আপাতত। গাড়ি তো শেষ
করে দিয়েছে। এখন এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এত বড় গ্লাস লাগাতে কমপক্ষে 10,000 টাকা তো চাই। ভালোটা লাগাতে গেলে 30,000 প্লাস। এত টাকার বাড়ি কই? এখন কি নিজের গহনা বিক্রি করে গাড়ির গ্লাস লাগাতে হবে? এছাড়া আর কি? মনে মনে ইশরাককে হাজারটা অভিশাপ দিয়ে এগুতে মনে পড়ে সে ব্যাগ গাড়িতে রেখে চলে এসেছে। আবারও ছুটে যায় সেখানে। পার্কিং এরিয়া আসতে দেখে ইশরাককেও বেরোচ্ছে। জাইমা নিজের গাড়ির সামনে আসেন, দরজার লক খুলে ভেতর থেকে ব্যাগ বের করে। পাশে ইশরাকের গাড়ি দেখে জাইমা কয়টা লাথি মারে গাড়িটায়। আশেপাশে তাকিয়ে কেউ দেখার আগে কেটে পড়ে সেখান থেকে। ইশরাকের মন মেজাজ ভালো না। রুক্ষ মেজাজ নিয়ে ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ শান্তশিষ্ট ব্যবহারে নিজের রাগ দমিয়ে রাখলো। জাইমার হাসিমাখা মুখ দেখে মাথায় রক্ত উঠে যায়। তার শখের গাড়ির 12টা বাজিয়ে বেয়াদব মেয়ে কি সুন্দরভাবে আনন্দ করছে। অ্যাসাইনমেন্ট না জমা দিয়ে মার্কার, সেই খবর কি আছে জাইমার? বেবি ইশরাক ভেতরে ভেতরে হাসে। কিছুক্ষণ পর সবাইকে বলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তারা নতুন টপিক নিয়ে আলোচনায় যাবে। এরপর প্রেজেন্টেশন শিডিউল দেওয়া হবে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দেয়। জাইমা সবাইকে জমা দিতে দেখে বিরক্ত হয়। সে তো ভেবেছিল তার মতো কয়েকজন থাকবে যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি, কিন্তু এরকম কাউকে সে পেল না। জাইমাকে জমা দিতে না দেখে ইশরাক খুশি হয়। সবাই যখন নিজ স্থানে বসে, ইশরাক জাইমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। চোখ দিয়ে ইশারা করে জাইমাকে দাঁড়ানোর জন্য। জাইমা আলাভোলার মতো দাঁড়ায়। ইশরাক জিজ্ঞেস করে, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? জাইমা মুখের ভঙ্গিমা পরিবর্তন করে ইশরাকের দিকে তাকিয়ে বলে, না হওয়া স্বামীর কথা স্মরণ করে বলছি, আমার দাদি মারা গেছে স্যার, সেজন্য অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। জাইমার কথা ইশরাক কি বলবে ভেবে পাচ্ছে না। চাইলেও এই মুহূর্তে কঠোর হতে পারছে না সে। জাইমার ইনোসেন্ট ফেস দেখে তো মনে হচ্ছে মেয়েটা সত্যি বলছে। ইশরাক পুনরায় বলে, কবে মারা গেছে? জাইমা চটজলদি বলে, গতকাল রাতে। ইশরাক পুনরায় বলে, কবে মারা গেছে? জাইমা চটজলদি বলে, গতকাল রাতে। জাইমার মুখ ফানে তাকায়। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে, আগামী 3 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে জমা দিবেন। সিট ডাউন। জাইমা হাফ ছেড়ে বাসে, চুলের আগা আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে বসে পড়ে। ইশরাক জাইমার দিকে একবার তাকিয়ে নিজের ক্লাসে মনোযোগ দেয়। জাইমা চুপচাপ শুনে ইশরাকের ক্লাস শেষ হতো। বেরিয়ে আসলে জাইমাও পিছু ছুটে। করিডোর আসতে জাইমা পেছন থেকে বলে, স্যার 1 মিনিট প্লিজ। ইশরাক দাঁড়িয়ে যায়। জাইমা তার সামনে দাঁড়িয়ে গলা জোরে বলে, গাড়ির গ্লাসের জরিমানা। ইশরাক জাইমার কথায় অবাক না হয়ে পারে না। মেয়েটার তেমন লজ্জা নেই বুঝে নিল সে। ইশরাক কিছু বলতে যাবে, জাইমা চটজলদি বলে ওঠে, গাড়িটা আমার একটা ফ্রেন্ডের। আসলে কিভাবে বলবো আপনাকে, না বললে গাড়িটা ঠিক করাও পসিবল না। আমার হাতে টাকা নেই, বাবাও দিতে পারবে না। ইশরাক ব্রু কুচকে বলে, কেন? সব বলবো? ইশরাক আশেপাশে চোখ বুলিয়ে তাকায়। জাইমাকে বলে, আপনার বলতে আপত্তি না থাকলে বলুন। জাইমা খুশি হয়ে যায়, হাত নাড়িয়ে বলে, আসলে আমার বাবার তেমন টাকা পয়সা নেই। আমরা 3 ভাই বোন। বড় বোনও ভার্সিটি পড়ছে, ছোট ভাইও ভালো একটা স্কুলে পড়ছে, আমিও পড়ছি। কত খরচ, তাই না? দাদি এতদিন অসুস্থ হয়ে হসপিটালে ছিল। আজকে তারও হলে বন্ধুর ঘাড়েই ধার নিয়ে ভার্সিটি এসেছে। এখন তো আপনি সেটার ভাড়াটা বাজিয়ে দিয়েছেন। আমি কোথা থেকে এত টাকা আনবো? জাইমার কথা ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। জাইমাকে উপর নিচ পরখ করে হাতের দিকে নজর যেতে দেখে নামি দামি ব্র্যান্ডের ওয়াচ, গলায় একটা লকেট ঝুলছে, খুব সম্ভবত ডায়মন্ডের হবে। বেশভূষে বড় লোক লাগলেও মেয়ের কথাবার্তা যে অন্যরকম লাগছে। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, আপনার হাতের ওয়াচটা বেশ এক্সপেন্সিভ। জাইমা কৃত্রিম হাসি টেনে বলে, আরে না, ফুটপাথ থেকে 250 টাকা দিয়ে কিনেছে। আমি দাম জানতে চাইনি। জাইমা মাথা নাড়ায়। 2 হাতে নিজের চুল ঠিক করতে গলার লকেট লুকানোর চেষ্টা করলে ইশরাকের চোখ সেটা এড়ায়নি। সে দেখেও না দেখার ভান করে বলে, কত টাকা লাগবে? লাগবে না, আপনি গাড়ির গ্লাসটা ঠিক করে দিবেন। আপনাকে টাকা দিচ্ছে, ঠিক করে নেবেন। আমার হাতে তেমন সময় নেই। জাইমা মাথা নাড়ায়। ইশরাক জাইমার দিকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে, আগামীকালকে ফেরত দিবেন। পাসওয়ার্ড? ইশরাক পাসওয়ার্ড বলে। জাইমা খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার। জাইমা চলে গেলে ইশরাক অস্পষ্ট স্বরে বলে, স্ট্রেঞ্জ, এই মেয়ের সাথে আর 2 দিন কথা বললে আমি পাগল হয়ে যাব। ভারী অদ্ভুত মেয়ে তো। সে টাকা নিল, সিরিয়াসলি?
জাইমা ক্রেডিট কার্ড হাতে পেয়ে বেশ খুশি, এত সহজে দিয়ে দিল। আচ্ছা, টাকা আছে তো? এটাই। কত টাকা হবে? হয়তো টাকা নেই, সেই জন্য এত সহজে দিয়ে দিয়েছে। টিচার্সরা গিফটে হয়। সেখানে ইশরাক নিজের ক্রেডিট কার্ড দিয়ে দিল জাইমাকে। জাইমার সন্দেহ হচ্ছে কিসের বিশ্বাস আর ভিত্তিতে ইশরাক ক্রেডিট কার্ড দিয়ে দিল। ওয়েট, ইশরাক তাকে চিনে না তো? তার বাবা তো খোঁজ খবর নেয় নিশ্চয়ই। ভেবেই জাইমার মাথায় হাত চলে যায়। বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারলো না। বেরিয়ে নিজের গাড়ির কাছে এসে ফাটা গ্লাসের দিকে নজর দেয়। এখন এটা ঠিক করার জন্য যেতে হবে ভেবে জাইমা কপাল ছাপড়ায়। কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে ভেতর বসার জন্য উদ্ধত হতে সেখানে একটা ছেলে উপস্থিত হয়। জাইমা তাকে দেখেও না দেখার ভান করে, কিন্তু ছেলেটা একবারই বলে, এই গাড়িটা তাহলে তোমার? জাইমা উপর নিচ মাথা নাড়ায়। গাড়ির ডোর খুলে ছেলেটা বলে, সো স্যার, এত সুন্দর এক্সপেন্সিভ গাড়িটার কি হাল করে দিল? কে করেছে এরকম? গোলামের ফুত। জাইমার কথায় ছেলেটা মহা মুশকিলে পড়ে যায়। গাড়িটা কি তাকে দিল? জাইমা ছেলেটার মুখের অবস্থা দেখে বলে, গাড়িটার এই হাল যে করেছে তার নাম গোলামের ফুত। তখন গাড়ির ডোর বন্ধ করার আওয়াজ আসতে জাইমা ফাঁস ফিরে তাকে। ইশরাক গাড়িতে বসেছে। জাইমা তাকে দেখে জিভ কাটে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে রওনা হয় সে। বাসায় এসে হাফ ছাড়ে ইশরাক। কি মেয়ের ফাল্লায় পড়লো সে ভেবেই বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। ইশরাক সোফায় বসতে আগমন হয় দুজন রমণী, একজন ফোহা আর একজন ইশরাত। ফোহা আজকের ইকরাকের আন্টির মেয়ে। ভাইয়া ক্রেডিট কার্ড দিও, আজকে সন্ধ্যায় শপিং করতে যাবে, আগামীকালকে যেও। কেন? আজকে গেলে কি সমস্যা? কার্ডে তেমন টাকা নেই, 30,000-এর মতন আছে, হয়ে যাবে। আজকে আমার কাজ আছে, তুমি আগামীকালকে যেও। ইশরাকের কথায় ইশরাত ফোহার দিকে তাকায়। ফোহা চোখ দিয়ে ইশারা করে তার কিছু না বলতে। তাদের ঘটনাস্থলে উপস্থিত হয় ইরা। এসেই ইশরাকের গলা জড়িয়ে ধরে বলে, পাপারা চকলেট দাও, তোমার পিপিকে বলে দিও পাপা টায়ার্ড মা। ইশরাকের থেকে একবারই ইরাকে নেয় ফোহা। ইশরাক উঠে চলে যায়। ফোহা ইরাকে নিয়ে রুমে যায়। দুটো চকলেট ইরাকে ধরিয়ে দিয়ে বলে, আমি তোমার কে হই বলো তো ইরা? ইরা চকলেট পেয়ে খুশি হয়ে বললে, পুছা আন্টি। না, বলো ফোহা মাম্মাম। নো, পাপার বউ আমার মাম্মাম হবে, তুমি আন্টি। ফোহা ইরা দুগাল চেপে ধরে বলে, আমাকে মাম্মাম বলো। নো। কথাটা বলে ফোহার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইরা। দৌড়ে চলে আসে সেখান থেকে। ফোহা ইরার যাওয়ার দেখি বলে, কোথায় যাচ্ছ? ইরা কোনো জবাব দেয় না। সে সোজা তার আম্মুর রুমে চলে যায়। এসেই তার আম্মুর গলা জড়িয়ে ধরে চুপ করে থাকে, কোনো টু শব্দ করে না। গাড়ির পেছনে গুনে গুনে 25,000 টাকা গেছে জাইমার, সবটাই ইশরাকের কার্ড থেকে। সে তো ভেবেছিল তাকে ব্যালেন্সবিহীন কার্ড ধরিয়ে দিবি, কিন্তু না, বেটার কার্ডে ব্যালেন্স ছিল। বেশভূষে ভালোই বড়লোক মনে হয়। জাইমা গাড়ি নিয়ে বাসায় ফিরে গ্যারেজে গাড়ি থামিয়ে সালাম করে, আজকেই শেষ, আর কোনোদিন তোকে নিয়ে আমি বের হব না। পা টিপে টিপে ভেতরে যায়। জাইমা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, বিছানায় গালিয়ে দেয়। মনে মনে 100 বার তওবা করে নেয়। আজকের দিন কতগুলো মিথ্যে বলল সে। জিন্দা দাদিকে মৃত বানিয়ে দিল, নিজের পরিবার নিয়ে এক গালা মিথ্যে বলল, কিন্তু গাড়ির গ্লাস ইশরাক ভেঙে সে টাকা সেই দিবে। জাইমা কেন দিবে? টাকায় উদ্ধার করা আসল কথা, সেটা যেভাবেই হোক। কিন্তু তবুও নিজের কাছে কেমন যেন লাগছে। প্রথম তো নিচে নিয়ে আসলো, এখন তো খারাপ লাগছে, নিজের কাছে ছোট লাগছে। কবে জানি সে ধরা পড়ে যায় ভেবেই শুকনো ডোক গিলে। সন্ধ্যায় রূপাকে নিয়ে বেরিয়েছে জাইমা। এসেছে একটা রেস্টুরেন্টে মূলত ফাস্টফুড খাওয়ার জন্য। খাওয়ার অর্ডার দিয়ে রূপার কাছে আজকে সব ঘটনা বলছে জাইমা। জাইমার কথাবার্তা শুনে রূপা কী বলবে ভেবে পেল না। এই মেয়ে রাজাইরে বুদ্ধি, তার বাবা মা শুনলে নির্ঘাত বকাঝকা করবে। ঝামেলা শুনলে শিওর জাইমাকে কয়েক গা লাগিয়ে দিবেন। এরকম উড়নচণ্ডী মেয়ের বর যদি গম্ভীর হয় তাহলেই হলো। জাইমার সব উড়নচণ্ডী বা বাজাইরা কাজকর্ম বন্ধ হয়ে যাবে। রূপকে ভাবনায় তলানো দেখে জাইমা বলে, তুমি কি ভাবছো? কিছু না, ভাবছি তোমার বর যদি দোয়া করো তো আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এসব পড়াশোনা ভালো মানুষ করে, কি যন্ত্রণা। আজকে না হয় একটা বলে সেরে গেলাম, ভবিষ্যতে আর কি বানিয়ে বলবো। দাদিকে মেরেছি, এরপর না হয় দাদাকে মারবো, তারপর কাকে মারবো? নিজের বরকে। রূপাকে মাঝখানে থামিয়ে দিয়ে এক নাগারে কথাগুলো বলে জাইমা। রূপার জবাব দেয়, এরপর নিজেকে মৃত বলিয়ে
দেখা যাচ্ছে সামনে, তাই করতে হবে। রাহেলা বানু আমার বিয়েতে বাধা দেয় কেন? একে তো ভুললো ছেলে এনে দিবে, এখন খবর নাই তার। হ্যাঁ শুনেছি। কি শুনেছি? তোমার বিয়ে নাকি আগে থেকে ঠিক করা। কি? কার সাথে? আমি কেন জানি না? জাইমার কথায় রুফা জবাব দেয়, তোমার দাদা ঠিক করে গেছেন ওই বিয়ে। তোমার জেঠু আছে না, ওনার কোন ছেলের সাথে, নাম মম নাকি কি জানি। হ্যাঁ শুনেছি, তার নাম মর্ম। একদম বাজে একটা নাম। একজন ভালো সুন্দর মনের মানুষের নাম কখনো মর্ম হতে পারে না। তাহলে ওই যে রাগী করলা জুস গোলামের ফুত, ওই বেটার নামও নাকি মর্মকর্ম। সেজন্য আমার বিয়েটা ক্যান্সেল করতে চাই। মর্মকর্ম আমি দেখতে পারি না। এই বিয়ে কিছুতেই ক্যান্সেল হবে না। দেখবো এই মর্মর সাথেই তোমার বিয়ে হবে। আয় হায়, কিন্তু আমি ভাবছি নতুন একটা প্রেম করব, তখন সবাই তাকে পছন্দ করে নিবে। অবশ্যই ছেলে সুন্দর ভালো হতে হবে, কি বলো? রুফা জবাব দেয় না। জাইমারা হাসি মাখা মুখ মুহূর্তে মিয়ে যায়। দুজন মেয়ে খেয়ে দিয়ে উঠে যায়। জাইমা রুফার হাত ধরে সামনে পেছনে জাকাতে জাকাতে বাইরে আসে। মনে রং লেগে গেছে আজকে রাতের মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সে একটা ছেলে খুঁজে বের করবে। রুফাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসে জাইমা। এসেই তার দাদি বাবা মাকে একসাথে আলোচনায় বসতে দেখছে সে। জাইমা হাতের ব্যাগটা রুফাকে দিয়ে ছুটে যায় কিচেনে। ড্রয়ার থেকে চিপস বের করে একটা বাটিতে নেয়। ফ্রিজ থেকে মজুর বোতল গ্লাসে ঢেলে একটা ট্রেতে নিয়ে লিভিং রুমে এসে বসে। জাইমাকে দেখে জামিলা ব্রু কুচকে বলে, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হও, এখনই এসব নিয়ে বসেছ? এসব খাবার কম করে খেতে বলেছি, খেয়াল নেই? জাইমা ডান হাতে তর্জনী কামড় দেয়। দাদির জন্য এনেছি, তোমার দাদি এসব খায় না, আজকে খাবে। কথাটা বলে রাহেলা খানের দিকে তাকিয়ে জাইমা হাসে। তখন তার বাবা সাজ্জাদ খান বলেন, মৈশানি, আমি তোমার ভার্সিটি যাব ছুটি ফেলে, কোনো অভিযোগ যাতে না শুনি। তুমি তো ব্যস্ত, কি দরকার সময় নষ্ট করে যাও? জামিলা চোখ রাঙিয়ে তাকাতে জাইমা চুপসে যায়। দাদির পাশে গিয়ে বসে চিপসের বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে। মুজুতে চুমুক দিয়ে আবারও সবার কথায় মনোযোগ দেয়। রাহেলা খান ছেলের সাজ্জাদ খানের উদ্দেশ্য বলে, মর্মদেশে এসেছে বছর হলো, তোমার বাবার কথা ভুলে গেছো? সাজ্জাদ খান কিছুক্ষণ চুপ থেকে বলে, তার দরকার হলে আসবে, আমি আমার মেয়ে নিয়ে তাদের হাতে তুলে দিতে পারবো না। আমার মনে হয় যেখানে যোগাযোগ নেই, সম্পর্ক অতীতে রূপ নিয়েছে, সেখানে নতুন করে সম্পর্ক স্থাপনের মানেই হয় না। মর্মের জন্য ভালো মেয়ে পাবেন, আমার মৈশানীকে এসবে টানবেন না। তোমার বাবার ঠিক করে যাওয়ার সম্পর্ক পায়ে ঠেলে দিচ্ছ? এরকম কিছু না। রাহেলা খান কিছু বললেন না। সাজ্জাদ খান উঠে চলে যান। তখন রাহেলা খান জামিলাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাজ্জাদকে বলো, ওদের সামান্য ভুল বুঝাবুঝি কথা কাটাকাটির জন্য আজকে এই অবস্থা সবার। আমার মেয়েরা এই বাড়িতে আসে না, আমিও ছেলের বাড়িতে যেতে পারি না। এসবের অনেক হলো, এবার কি সব মিটমাট করা যায় না? আপনার দুই ছেলেই ঘাটতেরা, কেউই নত হবে না। এবার এটার হেস্তনেস্ত করেই ছাড়ব। আমার জাইমার মর্মর মাধ্যমে দুই পরিবার এক করবা, আপনি যা ভালো বুঝেন। কথাটা বলে জামিলা চলে যায়। জাইমা উঠে দাঁড়ায়, সামান্য নিচে ওঠে, হাতে থাকা চিপসের বাটি থেকে কিছু চিপস ছেড়ে দিয়ে আবার নিচে বলো, মর্ম নামটা পাল্টে নেব। সবচেয়ে বড় কথা, আমার বিয়ে হচ্ছে। রাহেলা খান নাতনির নাচ দেখে কথা বলতে ভুলে গেছেন। লিভিং রুমটাও পরিষ্কার করে নিয়েছে। একটু পর জামিলা এসে বকাঝকা শুরু করবে। জাইমা অতিরিক্ত উদ্বিগ হয়ে রাহেলা খানের কাছে আসতে যাবে, তখন জামার সাথে লেগে মজুর গ্লাস নিচে পড়ে চিৎপতাং। জাইমা গ্লাসের দিকে তাকিয়ে সরে যায়। আর কোনো অঘটন ঘটানোর আগে চিপস যে কয়টা অবশিষ্ট আছে সেগুলো একে একে মুখে ফুড়ে নেয়। কাছের বাটি যাবে ভেবে সেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে যায়। পুনরায় ফিরে আসে ছোট গার্ডেন বেলটা হাতে, কাজগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসে সে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়, ফোন হাতে ফেসবুকে যায়। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করতে করতে ভুলে যায় সে কেন ফেসবুকে এসেছে। রাত 10:30টায় মনে পড়ে যে তার অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ভেবেই তড়িঘড়ি পড়ার টেবিলে বসে যায়। উদ্দেশ্য আজকে রাতের মধ্যে অ্যাসাইনমেন্ট লিখে শেষ দেওয়া। খান পরিবারের সবাই ডিনার করতে বসেছে। ইশরাক সবার শেষে এসেছে ডিনার করার জন্য। তাকে দেখে রাজিয়া আহমেদ বলেন, তোমার দাদিনের সাথে দেখা করবে কবে? ইশরাক মায়ের দিকে তাকায়, চেয়ার টেনে বসে বলেন, দাদিকে বলো চলে আসতে, এখানে থাকবে, সমস্যা কোথায়? তোমার চাচ্চু শুনলে বকাঝকা করবে। ইশরাক তার বাবা সাজ্জাদ
খানের দিকে তাকায়। তিনি চুপচাপ খাবার খাচ্ছেন। ইশরাত তার আম্মুকে বলে, চাচুকে বলো সবাইকে নিয়ে আসতে, ওনার ছেলে মেয়েদের দেখার অনেক ইচ্ছে। ইশরাতের কথায় সাজেদ খান জবাব দেন, ওর আসার প্রয়োজন নেই। তোমার বেশি দেখার ইচ্ছে হলে খবর পাঠাও, ওর ছেলে মেয়েরা চলে আসবে। আরে বাবা, এরকম করছো কেন? ইশরাতের কথায় ইশরাক তার বাবাকে বলে, এভাবে আর কতদিন? দাদার বলে যাওয়া কথা ভুলে গেছো? ছেলের কথায় সাজেদ খান কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলে, অতীত সেটা, বর্তমানের কথা বলো। বাবা, এরকম বলছো কেন? এমনিতেই এই সম্পর্ক জোড়া লাগানোর জন্য দাদার কথা পালন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ইশরাকের কথায় পোহা ইশরাতের দিকে তাকিয়ে ব্রুজোড়া সংকুচিত করে নেয়, চোখ দিয়ে ইশারা করে, কি এমন বলে গেছে তাদের মৃত দাদা? খাবার টেবিলে তেমন কথা হয়নি, তবে সোফায় বসলেই কিছুক্ষণ তর্কাতর্কি হয়। ইশরাক বাবার জেদকে থামানোর জন্য দাদির নাম্বারে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ হতে রাহেলা খান বলেন, হ্যালো। ইশরাক জবাব দেয়, আসসালামু আলাইকুম দাদিন, আমি মর্ম বলছি। ওয়ালাইকুম আসসালাম। মর্ম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমাদের বাড়ি আসো, আমি নিতে আসবো তোমায়। রাহেলা খান কিছুক্ষণ চুপ করে থাকেন। ইশরাক পুনরায় বলে, কি হলো? সাজ্জাদের কথা ভাবছি। চাচ্চুর সাথে আমার কন্ট্রাক্ট হয়, দেখা হবে শীঘ্রই। আমি বললে আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, তবে কালকে যাব না, কয়েকদিন পরেই যাব। ঠিক আছে। ইশরাক কল রেখে সাজ্জাদ খানের দিকে তাকায়, জবাব দেয়, চাচ্চুকে আসার জন্য বলবো। অনেক হয়েছে, এবার সব মিটমাট করে নাও। সাজ্জাদ খান কিছু বলে না। ইশরাক স্থান ত্যাগ করে। বাকিরা সাজ্জাদ খানের দিকে তাকিয়ে রয়। ওনাদের দুই ভাইয়ের রাজ্যের দুটোই প্রখর, কেউ কারোর থেকে কম না। সেজন্যই তো 17-18 বছর হলো কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। পরের দিন জাইমা ভার্সিটি আসে। এসেই মিহিরের সাথে বসে গল্পে গুজবে মেতে ওঠে। ইশরাক ক্লাসে আসলে জাইমা ভদ্র হয়ে যায়। পুরোটা ক্লাসে একটু দুষ্টুমিও করে না। ব্যাপারটা ইশরাকের চোখ এড়ায়নি। হুট করে মেয়েটা এত ভদ্র হয়ে গেল। জাইমার মনে পড়ে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি। ইশরাকের কথার মাঝে জাইমা দাঁড়িয়ে বলে, আমার অ্যাসাইনমেন্ট। ইশরাক বিরক্ত হয়ে সোয়াল শক্ত করে নেয়। তার কথা বলার মাঝে ব্যাঘাত পছন্দ না। জাইমার মনে হয় কোনো ম্যানার্স শেখেনি, সেই জন্য এরকম উদ্ভট বিহেভিয়ার। ইশরাক জাইমার কথায় পাত্তা না দিয়ে নিজের কথাটা শেষ করে। জাইমা ইশরাকের অ্যাটিটিউড দেখে বিরক্তিতে মুখ পাকায়। ইশরাক জাইমার সামনে দাঁড়ায়। জাইমা অ্যাসাইনমেন্ট এগিয়ে দেয়। অ্যাসাইনমেন্ট টান দিয়ে ইশরাক জাইমাকে গুরুগম্ভীর কণ্ঠে বলে, আগামীকালকে আপনার হোমওয়ার্ক ম্যানার্সের উপর স্টাডি করে আসবেন। জি নিশ্চয়ই। ইশরাক বিড়বিড় করে বলে, ড্রামা ফ্যাক্টরি। জাইমা সেটা শুনে ভদ্রতার সহিত মাথা নাড়ায়। মেহেরের দিকে তাকিয়ে ইশরাককে বলে, স্যার, মেহেরের প্রেজেন্টেশন কবে? জাইমার কথায় মেহের হা হয়ে যায়। সে তো এরকম কিছু জিজ্ঞেস করতে বলেনি। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, আপনার দেখছি অনেক তাড়া। ঠিক আছে, আগামীকালকে আপনি প্রেজেন্টেশন দিবেন। ইশরাকের কথায় জাইমা হা হয়ে যায়। মেহের না হেসে পারে না। জাইমা শুকনো ডোক গিলে বলে, আমার তাড়া নেই স্যার, আগামীকালকে মেহেরকে দিন, আমি পরের দিন প্রেজেন্টেশন দেব। স্যার, ওকে দিন, ওর তাড়া বেশি, সেজন্য আমার কথা বলছে। না স্যার, শাট আপ। ইশরাক দুমকে বলে। জাইমা চুপসে যায়। ইশরাক চোখ গরম করে জাইমার দিকে তাকিয়ে বলে, আমার ক্লাসে ডিস্টার্ব করার জন্য আপনি বাকি সময় দাঁড়িয়ে থাকবেন। দ্বিতীয়ত, আগামী পরশু থেকে টানা 2 দিন আপনি প্রেজেন্টেশন দিবেন। যদি না দিয়েছেন তাহলে আপনার মার্ক কাট করে দেব। জাইমা ফ্যাল করে তাকিয়ে থাকে ইশরাকের দিকে। রাগে কান গরম হয়ে ওঠে। ইশরাকের প্রতি এত রাগ হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মেহেরের প্রতি। সে তো আগ্রহ থেকে জিজ্ঞেস করেছিল এটা, কিন্তু ইশরাক তাকে এরকম একটা বাঁশ হাতে ধরিয়ে দিবে ভাবতে পারেনি সে। ইশরাক নিজের আলোচনায় আসে। পুরোটা সময় জাইমাকে দাঁড় করিয়ে রেখেছে সে। ক্লাস শেষ করে বের হতেন জাইমা ক্রেডিট কার্ড হাতে ইশরাকের পেছনে থেকে ডাক দিয়ে বলে, স্যার 1 মিনিট। ইশরাক দাঁড়ায়। জাইমা মাথা নিচু করে কার্ডটা এগিয়ে দিয়ে বলে, 25,000 লেগেছে, ধন্যবাদ আপনাকে। ইশরাক কার্ডটা নিয়ে নেয়। জাইমা দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। জাইমা ইশরাকের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়, গালি দেয়, বিরক্ত হয়। আকাশ খুব জমে আছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে সে ভার্সিটি আসবে না।
যা কিছু হয়ে যায় যাক। কেন? এই ইশরাকের মুখ দেখার কোনো ইচ্ছে তার নেই। সারাক্ষণ মুখ একটা গম্ভীর করে রাখে। জাইমা বিরক্ত হয়ে ক্লাসে চলে আসে। মনক্ষুণ্ণ হয়ে বাকি ক্লাসগুলো শেষ করে একা একা বেরোয়। এখন লিফটে বেশ ভিড় থাকবে ভেবে ধীরে ধীরে হাঁটে। বাইরে বেশ গরম, সেজন্য মিনি ফ্যান হাতে মুখে সামনে বাতাস দেয়। লিফটের সামনে আসতে দেখে অনেকে লিফটে ঢুকেছে, অনেকে দাঁড়িয়ে আছে। জাইমাও তাদের সাথে দাঁড়ায়। দ্বিতীয় দফাতেও সে লিফটে জায়গা পায়নি। সেখানে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। একে একে সবাই চলে যায়। তৃতীয় দফা সে একাই যাবে লিফট দিয়ে, ভেবেই খুশি হয়। একে তো ইশরাক আজকে তার মান ইজ্জত ফালুদা বানিয়েছে। জনসম্মুখে একসাথে যাওয়ার মানেই হয় না। জাইমার আনন্দ কোনো মুহূর্তে বেশিক্ষণ স্থির হয় না, কারণ ইশরাক ফোন একটা কানে গুঁজে কথা বলতে বলতে লিফটের সামনে আসে। জাইমা ইশরাককে দেখে বিরক্ত হয়। কি করবে ভেবে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে কল আসেনি, তবুও কানে ফোন ধরে বলে, হ্যাঁ দাদি বলো। কিছুক্ষণ পর আবার বলে, না এখানে কে আসে? আগে যদি জানতাম এত বড় মাপের মুখ ছোড়া ফরগর লালের সাথে দেখা হবে কখনোই আসতাম না। আবার হেসে বলে, কি বললে তুমি? হ্যাঁ, এটাই ঠিক বলেছ। একবার গোমড়া মুখো বুড়ো, বিয়ে করবে কে শুনি? কথাটা বলে জামা লিফটে প্রবেশ করে। ইশরাকও লিফটে প্রবেশ করে। জামা লিফটে ঢুকে জোরে জোরে হাসতে হাসতে বলে, হ্যাঁ সেই জন্যই তো বলি 80 বছরের বুড়ো, কিন্তু ভাব নেই 25 বছরের। জামার হাসি দেখি ইশরাক বিরক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে বলে, পাবলিক প্লেসে উড়ন চণ্ডীর মতো কেউ হাসে না। পাশের মানুষ বিরক্ত হয়। জামার হাসি থেমে যায়, যেন তার হাসি ইশরাকের সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। তখনই জাইমার ফোনে কল বেজে ওঠে। ইশরাক বুঝে এতক্ষণ যা করেছে সব নাটক। দ্বিতীয়ত এসব কথাবার্তা তাকেই বলা হয়েছে। জাইমার লজ্জায় মুখটা কোথায় লুকাবে সেটা ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে লিফট ফাঁকা হয়ে যাক, সে গা ঢাকা দিবে। কি লজ্জা! ইশরাক নিজের ঠোঁটের কোণে হাসি থামিয়ে নেয়। জাইমা কল কেটে দিয়ে আবারও বেজে ওঠে। ইশরাক তার অবস্থা দেখে পুনরায় বিড়বিড় করে বলে, ড্রামা ফ্যাক্টরি। জাইমা বিরক্ত হয়ে ফোন অফ করে নেয়। রাগ, তেজ, লজ্জা সব ঘিরে ধরেছে তাকে। মনে হচ্ছে ইশরাককে 1000টা গালি দিচ্ছে। জাইমা লিফট থেকে বেরোতে বিড়বিড়। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।